পাপ বাপকেও ছাড়ে না। কোথাও কি কাট অফ মামলাগুলোর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থা খানিকটা তাই। এমনভাবে ভেসে যাচ্ছে দিনকে দিন, তাতে করে বেরোনোর রাস্তা প্রায় নেই বললেই চলে। এর আগে জাস্টিস রাজশেখর মান্তা স্যার এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে কাট অফ মামলা সংক্রান্ত মামলায় একটাই অর্ডার দিচ্ছিলেন, যে যেহেতু সিঙ্গেল বেঞ্চে তিনি ছিলেন, তিনি বলছেন যে প্রিয়াঙ্কা নস্কর না মিটলে আর এই সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে রিলিফ দেওয়া সম্ভব নয়। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে যেহেতু আবার সিঙ্গেল বেঞ্চ, তো সিঙ্গেল বেঞ্চে কিন্তু দুই বিচারপতির মধ্যে আলাদা মতভেদ হতেই পারে, এটা ন্যাচারাল। বাট অ্যাপেক্স কোর্টে যদি কিছু হয় বা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে কিছু হয়, তখন সিঙ্গেল বেঞ্চে সবাইকে সেটা মানতে হয়। বাট সিঙ্গেল বেঞ্চ কিন্তু ডিফার করতে পারে। তো যেটা এই মুহূর্তে চলছে, অনেকেই বলছে কাট অফ মামলা কিছু হবে না হবে না হবে না। তো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট দুটো তিনটে পয়েন্ট, লজিক্যাল পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। যদি জাস্টিস রাজশেখর মান্তা স্যারের মতন ফুটিং যে প্রিয়াঙ্কা নস্কর না মিটলে বাকি কাউকে রিলিফ দেওয়া যাবে না, এমনটাই হতো যেমনটা তিনি অর্ডারে লিখতেন, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু এরকম কিছু লেখেননি যে 32,000 মামলা না মিটলে এটা কিছু হবে না। যে 5টা কাট অফ মামলায় সিএবি হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাডাম কিন্তু ইচ্ছা করলে 2 লাইন লিখে দিয়ে বলতেন যে 32,000 না মিটলে এটাতে কিছু হবে না, এটাতে ফার্দার যতদিন ওটা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এটা রেখে দিন। ম্যাডাম কিন্তু সেটা করেননি। ম্যাডাম ডিভিশন বেঞ্চের অর্ডার দেখেছেন, অ্যাজ পার সমস্ত কিছু দেখেছেন, এবং 32,000 ইন সার্ভিস টিচার যারা রয়েছে, যারা চাকরিচ্যুত টিচার, তারা কিন্তু প্রতিদিন স্কুলে যাচ্ছে এবং মাইনে তুলছে। এবার ব্যাপারটা হচ্ছে কম মেধায় কেউ প্রতিদিন স্কুলে যাবেন, প্রতিদিন মাইনে তুলবেন, আর তার থেকে বেশি মেধায় কেউ বাইরে থেকে যাবেন, সে মাইনে তুলতে পারবেন না, সে স্কুলে যেতে পারবে না। তো এই জায়গাটা কিন্তু ম্যাডাম ধরেছেন, যার জন্য কিন্তু সিএবি করেছেন। অর্থাৎ এবার কিছু আলাদা হতে চলেছে, এটা আমাদের আশা। দেন আরও একটা বিষয় হচ্ছে সেটের ল যেটা আছে সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবং এই ক্ষেত্রে এই কাট অফ মামলার ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের অলরেডি একটা জাজমেন্ট আছে যে যদি কেউ মানে জন্য লাস্ট কাট অফ সামথিং কিছু গেছে 10 গেছে, তো কেউ যদি 10.01ও পায়, তাকে কিন্তু ডিভিশন বেঞ্চ বলেছে তাকে চাকরিটা দিতে হবে। এই অর্ডার অলরেডি আছে। তো সেই অর্ডারগুলো দেখে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম আজকেও সে বিষয়ের উপর আলোকপাত করেছেন এবং গতদিনের মামলাতে আলোকপাত করেছেন। তো সেই জায়গা থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ কেসগুলো গুরুত্ব এখন প্রচণ্ড পরিমাণে। আরেকটা যে বিষয়, অনেকেই রিপ্যানেল এই কথাগুলো বারবার বলছে, বাট সেটা হওয়া খুব মুশকিল। কারণ হচ্ছে ধরুন 32,000 ইন সার্ভিস টিচার, এবং এরা সুপ্রিম থেকে ফিরে এসে ডিভিশনে তার হিয়ারিং হচ্ছে না, 1 বছরের উপর অতিক্রান্ত। এখান থেকে সার্টেন যদি সেম অর্ডারটাই ধরে রাখে, দেন আবার সুপ্রিমে যাবে। তো মোদ্দা কথা আলটিমেটলি এই জিনিস চলতে থাকবে। তো আর কবে, এটা একটা বড় প্রশ্ন থেকে আছে যে আর কবে, এরকমভাবে দিনকে দিন হতে পারে না। তো কাট অফ মামলা কিন্তু বাইপাস একটা রাস্তা, যেখানে কি কারো চাকরি হাত না দিয়ে সরাসরি কিন্তু একটা নিয়োগের রাস্তা কিন্তু বেরোতে পারে এই কাট অফ মামলার দৌলতে। কেন বলছি এই কথা, ধরেন এই যে সিএবি যেগুলো হয়েছে, তার মধ্যে আমি শৌকত জামানের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মামলাটা ধরলাম। যদি ম্যাডামের যা অবজারভেশন, তাতে করে শৌকত জামান একজনকে টার্গেট করে করেছে যে অমুক ব্যক্তির জেনারেলে লাস্ট কাট অফ পেয়েছে, তার থেকে আমার নাম্বার বেশি। ম্যাডাম কিন্তু সিএবি করার ক্ষেত্রে ওই ব্যক্তিকে কিন্তু পার্টি করেনি, অর্থাৎ তার যে আত্মপক্ষ সমর্থনের জায়গায় আসেনি, কেন তাকে পার্টি করা হয়নি। ম্যাডাম যদি তার চাকরি খাওয়ার দিকে যেতেন, তাহলে সিঙ্গেল কেসের ক্ষেত্রে তাকে পার্টি করতেন। তো তাকে পার্টি করা ছাড়াই সিএবি করেছেন, তার মানে ম্যাডাম এখানে কারো চাকরি খেতে চাইছেন না। ম্যাডাম চাইছে বাইপাসের রাস্তা ধরে একটা কোনো জায়গা এই সমস্ত বঞ্চিত যোগ্য প্রার্থীদের যাতে একটা জায়গা দেওয়া যায়, ম্যাডাম সেই রাস্তায় হেঁটেছেন। তো সেই জায়গা থেকে সিএবিগুলো হচ্ছে। তো আশা করা যায় আমরা যেটা ভাবছি হয়তো সেটাই হতে চলেছে এই কাট অফ মামলাগুলোর ক্ষেত্রে। আজকেও যে মামলা প্রায় অলমোস্ট সব কটা ডিস্ট্রিক্টের 42 কাট অফ মামলা ছিল, তো সেখান থেকে সেই মামলায় কিন্তু ম্যাডাম আবার সেই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে টানা শুরু করলেন। অর্থাৎ যেহেতু 28/11/2022 তারিখে কোনো মিডিয়াম উল্লেখ করেনি, কে কোথায় মাইগ্রেট হচ্ছে সেটা উল্লেখ করেনি, তো একজন সাধারণ প্রার্থী সে বুঝবে কী করে? সে কী করছে, কিছুজনকে রিলেভেন্ট ধরে নিচ্ছে। ধরে নিন সাপোজ 06 কোড, তো 06 কোডের ক্ষেত্রে কিছু আমার থেকে কমে এমন 50 জন নাম্বার পেয়েছে, তো তার থেকে আমার নাম্বার বেশি, সে এইভাবে কোর্টে অ্যাপ্রোচ করছে। কোর্ট কিন্তু সেগুলোকে মেনে নিয়ে বলছে ওই যে 60 জনকে তুমি কম্পেয়ার করেছো, অতএব তাদের কোন মিডিয়ামে তারা আছে, কোথায় মাইগ্রেট হচ্ছে, এবং তাদের ইন ডিটেলস তোমাকে জানাতে হবে। এবং তার পাশাপাশি তো একটা মামলাতে তো 24 জনের এদিকে অ্যাপ্লিকেশন ফর্ম পর্যন্ত দিতে বলেছে, তারা আদতে কোথায় মাইগ্রেট হচ্ছে বা কী হিসেবে তারা অ্যাপ্লাই করেছে সেটাও দেখতে চাইছে কোর্ট। তো গ্রাউন্ড কিন্তু খুব ক্লিয়ার এক্ষেত্রে। কাট অফ মামলায় বড়সড় বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়তে চলেছে, তেমনি যোগ্য বঞ্চিতদের একটা রাস্তা খুলতে চলেছে, বাইপাস রাস্তা। আমি আবারও বলছি, রিপ্যানেল হওয়া বা কারো চাকরি বাতিল করে দেন সেটা সুপ্রিম কোর্ট এই করে করে নানান সময় লেগে যাবে, বাট এই কাট অফ মামলা কিন্তু একটা বাইপাস, যেখানে গিয়ে খুব দ্রুততার সহিত কিছু একটা কিন্তু পিটিশন
পিটিশনাররা পেতে পারেন। সিএবি হচ্ছে যে কোনো দিন জাজমেন্ট বেরিয়ে যাবে, আর একবার বেরিয়ে গেলে কিন্তু সেম রিলিফের পাওয়ার জন্য অনেকেই কোর্টে ছুটবেন। বাট সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাস্টিস ইয়াসের মান্তাসা কিন্তু একটা কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন যে অমুক কাট অফ ডেটের পরে মামলা করলে কিন্তু আর সেক্ষেত্রে রিলিফ পাবেন না। এই ক্ষেত্রে পিটিশনাররা যারা ভাবছেন ওই মামলার ক্ষেত্রে এমন হয়ে যাবে তারপরে কি আমি কোর্টের দ্বারস্থ, বাই চান্স জাস্টিস অমিতা সিনহা ম্যাডাম যদি এরকম কাট অফ ডেট বেঁধে দেন তারপরে মামলা করে কিন্তু কোনো রিলিফ কিন্তু সে পাবেন না, যেমনটা জাস্টিস ইয়াসের মান্তাসা দুই তিনটে জেলার ক্ষেত্রে 2009 ক্ষেত্রে করেছে। তো যাক, আজকের ম্যাটারটা কি হয়েছে সে প্রসঙ্গে আজকে যিনি এই মামলা তিনটি মামলার 20টা ডিস্ট্রিক্টের মামলা যিনি আইনজীবী ছিলেন, সরাসরি তার বক্তব্য শোনাবো। তো শুনে নি তিনি কি বলছেন আজকের মামলা নিয়ে। আজকে হাইকোর্টে কি মামলা ছিল এবং কি অর্ডার দিল জাস্টিস অমৃতা সিনহা? হাইকোর্টে 3টে আমার মামলা ছিল, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ হচ্ছে আমাদের মার্কসগুলো হচ্ছে কাট অফের যে লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট রেসপেক্টিভ ক্যাটাগরি ইন অল ডিস্ট্রিক্ট, এই না যে একটা ডিস্ট্রিক্ট নিয়ে মামলা করেছিলাম, তাতে হচ্ছে আমাদের মার্কসগুলো বেশি অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট থেকে। তাতে জাজ সাহেব শুনানি করার পরে একটা ডিসিশনে জাজ সাহেবকে যেটা আমি প্লেস করলাম যে তুমি এক কাজ করো, ওদের অনেক দিন ধরেই বলছিলাম অপটেড মিডিয়াম আর হচ্ছে অপটেড ডিস্ট্রিক্ট, ওইটা একটা আমাদের অনলাইনে যাতে পাবলিশ করানো যায় সব অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদের, সেটা না ইয়ে করে বরং কোর্ট আজকে বললো তুমি এক কাজ করো, প্রাইমারি বোর্ডকে যে ডাইরেকশনটা দেওয়া দিল যে যাদের আমরা কম্পেয়ার করেছি রিট পিটিশনে, তাদের সবার অ্যাপ্লিকেশন ফর্মটা ইমিডিয়েটলি প্রডিউস করতে হবে এবং এফিডেভিট আকারে দিতে হবে, অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্মটা কোর্টে প্রডিউস করতে হবে। আচ্ছা, এই যে 28-11 তারিখে যে ব্রেকআপটা ওরা দিয়েছে, এখানে তো কোনো মিডিয়াম উল্লেখ নেই। হ্যাঁ, তো সেইটার জন্যই তো এখনো প্রাইমারি বোর্ড সমস্ত মামলা ওই একটাই গ্রাউন্ড নিয়ে যাচ্ছে যে যাই কাট অফ মামলায় যাই কম্পেয়ার করা হচ্ছে সেখানেই সবাই বলে দিচ্ছে যে না না মিডিয়াম ডিফারেন্ট এবং তোমাদের অপটেড ডিস্ট্রিক্ট ডিফারেন্ট, এবং এই এক কথাতে সেটাই কোর্টকে বললাম যে একটা পেজের রিপোর্টে কিন্তু এইটার সলিউশন হবে না, পিটিশনাররা প্রিজুডিস থেকেই যাবে যতক্ষণ না এই অ্যাপ্লিকেশন ফর্ম বা অপটেড ফর্ম যেটা অপশনাল ফর্ম সেইটা যতক্ষণ না সামনে আসে, সেই মতোই আজকে কোর্ট ডাইরেকশন দিয়েছে। আচ্ছা, গতদিন সেম একটা মামলা ছিল কাজী নাহার বলে, নজরুল নাহার বলে, তো সেই মামলাতে উনি একটা পেজে প্রায় 24 জনের মতন পিটিশনারদের। হ্যাঁ, ওটা বর্ধমান ডিস্ট্রিক্টের পুরো অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদের যারা যে 24 জনকে আমরা চ্যালেঞ্জ করেছি বর্ধমান ডিস্ট্রিক্টের, তাদের একেবারে অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে ওখানে স্পেসিফিক মেনশন থাকবে ওনাদের মিডিয়াম এবং অপটেড ডিস্ট্রিক্ট, সেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে প্রডিউস করতে বলেছেন কোর্টে, ওটা 4 তারিখের মধ্যে আমাকে কপি দিতে বলেছে। আচ্ছা, এক্ষেত্রে নতুন করে পিটিশন না, কারণ এখান থেকে মিডিয়াম বোঝা যাচ্ছে না, কে কোথায় মাইগ্রেট হচ্ছে এগুলো বোঝা যাচ্ছে না। না, একদমই বোঝা যাচ্ছে না। তো একজন পিটিশনার যদি তার নিচে পাওয়া তার মানে সিমিলার কোড ধরে, আমি ধরলাম 09 কোড, তো 09 কোড ধরে যদি প্রায় একজন ধরুন কেউ নাম্বার পেয়েছে 14, তো সেক্ষেত্রে তো 100 জনকে দিয়ে সে বলবে যে এই 100 জনের অ্যাপ্লিকেশন ফর্মটা আমাকে দিন, বা এরা কোথায় আপনারা মাইগ্রেট হচ্ছে। একদমই সেটা চাইতেই পারে। এরপরে হয়তো ভবিষ্যতে এরম অর্ডারও বার হতে পারে কোর্ট থেকে যে এন্টায়ার অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে প্রডিউস করা হোক। এবং কালকে কাজী নজরুল নাহার করতে গিয়ে জাজ সাহেবের একটা প্রতিক্রিয়া যে এই সব গ্রাউন্ডেই এই 2016 সিলেকশন প্রসেস ক্যান্সেল হবে। এটা কিন্তু অনলাইনে আজকাল তো সমস্ত কিছু থাকে রেকর্ড, তো তোরা দেখতেও পারিস যে এরকম একটা ভিউও নিয়েছে জাজ সাহেব যে এই দুর্নীতির তো শেষ নেই, এই সব গ্রাউন্ডেই কিন্তু পুরো সিলেকশন প্রসেস শেষ হয়ে যাবে। কারণ 2016 সালে এন্টায়ার রিক্রুটমেন্ট হয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ, বাট ওরা কি করলো একসাথে একটা জয় কিছুই একটা ব্রেকআপ দিয়ে দিল, সেখানে মিডিয়াম উল্লেখ নেই, কে কোথায় মাইগ্রেট হচ্ছে উল্লেখ নেই। একদমই সেই জায়গা থেকে না দেওয়ার কারণ হচ্ছে ওরা যাতে এখানে একটা হেজি একটা পিকচার রাখতে পারে সবার কাছে যে সবকিছুই করেছে কিন্তু কিছুই করেনি। বেশ, আর একটা লাস্ট কোশ্চেন রাখবো, এই যে বিভিন্ন যে এই যে রিসেন্টলি যে মামলাটা আজকে হলো, তো সেখানে বেশ কিছু প্রার্থী দেখা যাচ্ছে যে তারা রিজার্ভ প্রার্থী এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছে, বাট তারা জেনারেল কাট অফ ক্রস করেছে, বাট তাদের চাকরি হয়নি। এর আসল কারণটা কি? এটা কারণটাই হচ্ছে পুরো প্যানেলটাই একেবারে রিজার্ভেশন ভায়োলেশন দিয়ে প্রিপারেশন হয়েছে। যদি আজকে এন্টার প্যানেল যদি রিজার্ভেশন ভায়োলেশন করে মেনটেন হতো, তাহলে এই যে আমাদের পিটিশনারগুলো যারা রিজার্ভ ক্যাটাগরি তারা আনরিজার্ভ প্যানেলে চান্স পেত এবং দেখা যেত তাতে আনরিজার্ভের অনেক। এবং এতে কি হতো জানিস তো, এতে রিজার্ভ ক্যাটাগরির যে ছেলেগুলো যোগ্য যারা নিজেদের ক্যাটাগরিতে চান্স পায় তাদের পথটা বন্ধ করে দিয়েছে এই প্রাইমারি বোর্ড প্যানেলটা তৈরি করে এইভাবে। কারণ যারা ধর রিজার্ভ ক্যাটাগরি থেকে আনরিজার্ভে চান্স পেতো, তাহলে সাবসিকুয়েন্ট যে রিজার্ভ ক্যাটাগরির ছেলে সেও তো চান্স পেতো নিজের ক্যাটাগরিতে।
সেটা পেলো না। অনেক নিচ থেকে অনেকে কম নাম্বার এখানে এসে চাকরি অনেক নিতে কম দিয়ে, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর আর এন্টার রিক্রুটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল কাট অফ লো, এসসি কাট অফ বেশি, এটা কি করে হলো? হ্যাঁ, ওটা তো অ্যাবস্ট্রাক্ট ইকুয়েশন, এটা তো জেনারেল প্রিন্সিপাল এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স গুলোর একেবারে এগেন্স্টের দিয়ে। সুপ্রিম কোর্টের আচ্ছা, রেফারেন্সে যেখানে বলছে যে জেনারেল কাট অফ থেকে হাই হলেই সেখানে প্লেস করতে হবে, এটা মানে তর্জার ব্যাপার, কিন্তু এটা তো সেটিং পজিশন, এখানে তর্জার কোনো ব্যাপারই থাকে না। লর ব্যাপার। আচ্ছা, লাস্ট কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, রাখবো, সেটাই। এই কাট অফ মামলা করে আদৌ কোনো রিলিফ পিটিশনার কোনোদিন পাবে, ইয়েস অর নো? অ্যাবসলিউটলি পাবে, কারণ আমাদের এখানে প্রেয়ার আছে যে যতক্ষণ না ওই প্রিয়াঙ্কা নস্কর মিটছে তার আগে তুমি চাকরি দাও, কারণ আমরা একটা জাস্টিস হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চের অর্ডারের বেসিসে আমরা মুভ করছি এটাকে নিয়ে। হুম হুম, কারণ সেখানেও কিন্তু বলেছে যে ইমিডিয়েটলি তোমার ভুলটা তুমি কম্পেনসেট করো। একদম একদম। কারণ 2023 আমরা দেখেছি যে বোর্ড প্রশ্ন ভুল করেছে, তো সেখান থেকেও কিন্তু জাস্টিস দেখ প্রিয়াঙ্কা, আমার যেটা ইকুয়েশন, প্রিয়াঙ্কা নস্কর, আমি কোর্টে যদি আজকে কথা বলতো তাহলে আমি বলতাম প্রিয়াঙ্কা নস্করের লোকেরা কিন্তু স্টে অর্ডার নিয়ে চাকরি করছে। একদম একদম দেয়ার ইজ নো টার্মিনেশন, তাহলে সেই টার্মিনেশন যদি না থাকে তাহলে যে যোগ্য তাকে চাকরি দেওয়া হোক। একদম একদম। সেই আর কি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।